দিন দিন দুর্নীতি এতটাই বেড়ে চলেছে যে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ন্যায় অন্যায় ভুলে শুধু টাকার পিছনেই ছুটে বেড়াচ্ছে। আর এই দুর্নীতি হয়তো তখনই থামবে যখন স্বয়ং ভগবান এই পাপীদের বিনাশ ঘটানোর জন্য মর্তে আসবেন। আজ আমি এরকমই একটি মুভির গল্প নিয়ে সোজা চলে এসেছি আলিসার ক্রিয়েশনে। তামিল ভাষায় সদ্য মুক্তিপ্রাপ্ত কোর্টরুম ড্রামা থ্রিলার মুভি কারুপুর কথা। মুভির শুরুতে আমাদের ইন্দ্রান আর তার মেয়ে বিনুকে দেখানো হয়। তারা কেরালা থেকে ট্রেনে করে চেন্নাইতে এসেছে। তবে তাদের ট্রেনটি যেখানে থেমেছে সেখান থেকে আরও ৪৫ মিনিট পরেই তাদের গন্তব্য। তাই একজন যাত্রীর পরামর্শে তারা অটোতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই অটো চালকের সাথে কথা বলতে গিয়ে দুজন ছিনতাইকারী এসে জোরপূর্বক তাদের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। ইন্দ্রান তখনও দূর থেকে চিৎকার করে বলছিল, দয়া করে এমনটা করবেন না, আমার ব্যাগটি দিয়ে দিন। তো এরপর ইন্দ্রান নিকটস্থ থানায় যায় কমপ্লেন করতে। কিন্তু ওখানে লেডি ইন্সপেক্টর উল্টো বাবা মেয়ের সম্পর্ক নিয়ে নানা কথা শোনাতে থাকে। কিন্তু ঠিক তখনই বিনু সেখানে প্রতিবাদ করলে ইন্সপেক্টর তখন কনস্টেবলকে বলে যে ওনাদের কতটা স্বর্ণ চুরি গেছে সে হিসাবে তুমি একটি কমপ্লেন রেজিস্টার করো। এবং ইন্দ্রান তখন জানায় যে তাদের মোট ৫০০ গ্রামের মতো সোনা চুরি গেছে। মূলত ইন্দ্রানের মেয়ে বিনুর লিভার নষ্ট হয়ে গেছে, এমার্জেন্সি ট্রান্সপ্ল্যান্ট করানোর দরকার। ইন্দ্রানের লিভার ম্যাচ করায় সে নিজেই মেয়েকে লিভার ডোনেট করবে। ডক্টর তাদের বলে দিয়েছে বিনুর যদি বমির সাথে বা টয়লেটের সাথে ব্লাড আসে তখনই যেন সার্জারি করা হয়। তাই এই স্বর্ণগুলো বিক্রি করে সে মেয়ের চিকিৎসা করানোর জন্যই এখানে এসেছে। পরবর্তী দিন পুলিশ কিছু সাসপেক্টকে ধরে আনে। ইন্দ্রানকে দেখালে তারা আইডেন্টিফাই করতে পারে না। তবে পুলিশ এদের মধ্যে থেকে দুজন ছিনতাইকারীকে আইডেন্টিফাই করে এবং তাদের স্বর্ণগুলো উদ্ধার করে। কিন্তু স্বর্ণ চেক করতে গিয়ে ইন্দ্রান দেখে যে সেখানে মোট ১৫০ গ্রাম স্বর্ণ কম রয়েছে। পুলিশ তখন ইন্দ্রানকে বোঝায় অনেকে চুরি যাওয়া পণ্য ফেরত পায় না, আপনার ভাগ্য ভালো আপনি পেয়েছেন, তাই যা পেয়েছেন নিয়ে চলে যান, আর আপনার দরকার না হলে রেখে যান। কিন্তু ইন্দ্রানের তো লাগবেই, তাই সে সেই স্বর্ণ নিতে রাজি হয়। কিন্তু এখানে সমস্যা, মানে পুলিশ এই স্বর্ণ উদ্ধার করলেও সরাসরি এখান থেকে নেওয়া যাবে না। ইন্দ্রানদের প্রথমে কোর্টে আবেদন করতে হবে, কোর্ট থেকে গ্রান্ট করলে তারপর তারা সেগুলো হ্যান্ডওভার করবে। ইন্দ্রান নতুন হওয়ায় কনস্টেবল ইন্দ্রানকে বেবি কান্নান নামে একজন লয়ারের কার্ড দিয়ে দেয় আর তার সাথে দেখা করতে বলে। এদিকে সিন চলে যায় কোর্টে। সেখানে অ্যাডভোকেট প্রীতি এক সিনিয়র দম্পতির কেস লড়ছে। মূলত প্রীতি বোঝাতে চাইছে এই ৪ ভাই কয়েক বছর আগে এই দম্পতির একটি জমি লিজ নিয়েছিল। এখন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই দম্পতি যখন জায়গা খালি করতে বলেছে তারা উল্টো তার বিরুদ্ধেই মারধরের কেস করেছে। তবে প্রীতি স্পষ্টভাবে প্রমাণ দেয় যে তারা মিথ্যে অভিযোগ করেছে, এমন কিছুই ঘটেনি। তবে জাজ শেষমেশ বেবি কান্নানকে তার ক্লোজিং স্টেটমেন্ট দিতে বললে কান্নান জানায় সে আগেই তার স্টেটমেন্ট রিটেনে দিয়ে দিয়েছে, এমনকি পেজ নম্বরটিও বলে দেয়। তখনই আমরা বুঝতে পারি কান্নানের সাথে জাজের সরাসরি লিঙ্ক আছে। কোন কারণ দর্শাবে বা কোন ধারায় কোন শাস্তি দিবে কান্নান আগেই জজকে বলে রাখে। তাই প্রীতি ওই দম্পতিকে নির্দোষ প্রমাণ করা সত্ত্বেও জাজ ড্যামেজের কারণ দেখিয়ে উল্টো ১ লক্ষ টাকা জরিমানা করে। প্রীতির কান্নানকে বলে এভাবে কতদিন, একদিন সবকিছু বন্ধ হয়ে যাবে। তখন কান্নান তাকে বলে এটা আমার কোর্ট, এখানে সব আমার ইচ্ছে মতোই হবে, স্বয়ং গডও যদি চলে আসে আমি তাকেও ছাড়ব না। এদিকে আবার ইন্দ্রান বিনুকে নিয়ে কোর্টে আসে, কারণ আজই তাদের কোর্টের হিয়ারিং। তবে ভিতরে ঢোকার সময় ইন্দ্রানের চোখে পড়ে এখানে কুলদেবতার মন্দিরের দিকে। ইন্দ্রানের মনে পড়ে ট্রেনে ঘুমন্ত অবস্থায় সে নাকি স্বপ্নে দেখেছিল। আর পূজারীও জানায় এই কুলদেবতার কাছে যে ন্যায় বিচার চায় সে অবশ্যই ন্যায় বিচার পায়। কিন্তু থানা থেকে তখন কেউ না আসার কারণে ইন্দ্রানের কেসটির একটা নতুন ডেট দেওয়া হয়। কান্নান অবশ্য জাজকে অনুরোধ করে তারিখটা একটু এগিয়ে আনে। এরপর সবাই মিলে ক্যান্টিনে গিয়ে বিরিয়ানি খেতে বসে। সেখানে ইন্দ্রান আর বিনু শুধুমাত্র ধোসা খাচ্ছিল, কারণ বিল তো তাদেরকেই দিতে হবে। আবার কান্নানের অ্যাসিস্ট্যান্ট জানায় তাকে এই কেস সলভ করতে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়েছে, তাই তারা যেন তাকে 10,000 টাকা গুগল পে করে দেয়।
এরপর বাকি স্বর্ণের কথা বললে তখন কান্নান তৎক্ষণাৎ ইন্সপেক্টরকে ফোন করে এবং বাকি স্বর্ণের ব্যাপারে জানতে চায়। আর ইন্সপেক্টর তখন তাকে অপমানিত করে। কান্নান এই অপমানের শোধ নিতেই তার হাতে থাকা সকল অ্যাডভোকেটকে খবর দিয়ে থানায় পাঠিয়ে দেয়। এরা অ্যাডভোকেট হলেও কেস না থাকায় বর্তমানে সবাই অন্য পেশায় ছিল। কান্নানের কথা মতো সবাই থানা ঘিরে ফেলে। এমনকি মিডিয়া এসে ওই লেডি ইন্সপেক্টরকে জেরা করতে শুরু করে। তারা একসময় বুঝতে পারে সবকিছুই কান্নানেরই কাজ। এরপর কান্নান নিজেই ইন্সপেক্টরের সাথে দেখা করে, কারণ কান্নান জানে বাকি স্বর্ণ পুলিশের কাছে আছে। তাই কান্নানের কথা মতো তারা ওই স্বর্ণটি ফিরিয়ে দেয়। কান্নানের সাথে কর্তাদেরকে এও বলে যে লোকজন বাইরে দাঁড়িয়ে আছে তাদের জন্য কিছু দরকার। ইন্সপেক্টর তখন বাধ্য হয়ে পাশের একটি স্পা থেকে তাদের যে ঘুষের টাকা পেয়েছিল সেগুলো কান্নানকে দিয়ে দেয়। কিন্তু কান্নান ওই স্বর্ণগুলো সরিয়ে রেখে ইন্দ্রানকে বলে স্বর্ণ পুলিশের কাছে নেই, চোরেরা আগেই বিক্রি করে দিয়েছে। তবে আমাদের পেশারে পুলিশ সেটেলমেন্ট করতে ঘুষের কিছু টাকা দিয়েছে। আমি যেহেতু সৎ ব্যক্তি আমি এসব নেই না। কিন্তু কান্নানের সহকারী তখন বলে ওঠে, যাদের জন্য এত সব কিছু হলো এদেরকে তো কিছু দিতে হবে। কান্নান তখন ওই টাকাগুলো দিয়ে ওদের মধ্যে ভাগ করে দিতে বলে। মানে ইন্দ্রান এখন এটাই বুঝতে পারছে না যে এতে তার কোন লাভটা হলো। তো এরপর থেকে চলতে থাকে কোর্টের হিয়ারিং। তারিখের পর তারিখ পড়ছে, কিন্তু ইন্দ্রান তার স্বর্ণ কিছুতেই পাচ্ছে না। বাবা মেয়ে মাসের পর মাস কোর্টে চক্কর কাটছে, আর এদিকে কান্নানের টিম তাদের হাতে এক একটা করে বিরিয়ানির বিল ধরিয়ে দিচ্ছে। এর মধ্যে বিনু আবার অসুস্থ হয়ে পড়ে। ডক্টর জানায় যত দ্রুত সম্ভব সার্জারি করা প্রয়োজন, কিন্তু ইন্দ্রান তো এখনো পর্যন্ত গোল্ড পায়নি। আবার কান্নানও এদিকে কেসে গুরুত্ব দিচ্ছে না। এভাবে 4-5 মাস কেটে যায়। ইন্দ্রানরা এখন হাল ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পারছে কান্নানের কাছে এসে তারা কত বড় ভুল করেছে। তবে এর মধ্যে একদিন রাতের বেলা ইন্দ্রান বিনুকে বলে, কান্নান স্যার বলেছে কাল আমাদের স্বর্ণ ফেরত পাবো। বিনু কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এমন প্রতিশ্রুতি তারা 4 মাসে বহুবার শুনেছে। বিনু বলছিল স্বর্ণ আমাদের লাগবে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু ইন্দ্রান বিনুকে সান্ত্বনা দেয়, দেখিস কাল সব স্বর্ণ পেয়ে যাব, এরপর বিক্রি করে তোকে হসপিটালে ভর্তি করব। সেরকমই পরবর্তী দিন এক বুক আশা নিয়ে তারা কোর্টে যায়। থানা থেকে ইন্দ্রানের গোলটাও আনা হয়েছে। জাজও আজ নির্দেশ দিবে। ঠিক তখনই জাজের ফ্যামিলির এমার্জেন্সির কথা শুনে সে তাড়াহুড়ো করে চলে যেতে যাচ্ছিল। ইন্দ্রান নিজেকে আর শান্ত না রাখতে পেরে প্রতিবাদ করে বসে। ইন্দ্রান বলে, 4 মাস যাবৎ আপনারা আমাকে ঘোরাচ্ছেন, শেষমেশ যখন আমি সোনাটি পেতে যাচ্ছিলাম তখন আপনি চলে যাচ্ছেন। একটু সময় করে আমার স্বর্ণটা দিলে কি হতো? আমার তো মেয়েকে অপারেশন করতে হবে। যদিও এগুলো তার সমস্যার কথা, কিন্তু এত মানুষের মধ্যে জাজকে এভাবে বলায় জাজ কান্নানকে ভেতরে নিয়ে গিয়ে অনেক কথা শোনায়। এর ফলে তারা ইন্দ্রানকে একটি চর পর্যন্ত মারে। আর কান্নান ইন্দ্রানকে বলে দেয়, তুমি তোমার স্বর্ণ ঠিক কিভাবে পাও এটা আমি দেখে নেব। এদিকে ইন্দ্রান বলেছে এক মহাবিপদে, সেজন্য সে মন খারাপ করে কোর্ট চক্করে বসেছিল। তখনই এক ব্যক্তি তার কাছে চা নিয়ে আসে। লোকটি জানায় যে আমাকে আমার সন্তানেরা সম্পত্তির জন্য মৃত ঘোষণা করে দিয়েছে। এরপর থেকে আমি নিজেকেই জীবিত প্রমাণ করার জন্য ঘুরছি। আসলে আমরা শান্তির জন্য যে কোর্টে আসি, কিন্তু আমরা জানি না যে আমাদের কোর্টে আসাটাই সব থেকে বড় শাস্তি। সেই শাস্তি এখন আপনিও ভোগ করছেন। ইন্দ্রান বুঝতে পারছে না কিভাবে মেয়ে ট্রিটমেন্ট করাবে, কেননা একবার যদি কেউ কেস ছেড়ে দেয় তাহলে দ্বিতীয়বার সেই কেস লড়ার সাহস কারোই নেই। ইন্দ্রানের তখন মনে পড়ে যায় যে যখন প্রথমবার সে এখানে এসেছিল, পূজারী বলেছিল, আপনি যদি মন থেকে প্রার্থনা করেন তাহলে যে ন্যায় আপনি কোর্টরুমে পাবেন না সেটা আপনি বাইরে পেয়ে যাবেন। এই উদ্দেশ্যেই সে মন্দিরের সামনে গিয়ে শুকনা মরিচ পিষে মূর্তিতে লাগিয়ে দেয় এবং তার সামনে মাথা নত করে, কারণ তার সমস্যার সমাধান করার মতো আর কেউই নেই। আর এদিকে কান্নান কেস জেতার খুশিতে ওই 4 ব্যক্তির সাথে বিস্কিট ফ্যাক্টরিতে পার্টি করছিল। আর ওই পার্টি শেষ না হতেই সেখানে সেই কুলদেবতার এন্ট্রি হয়। সকলকে মারতে মারতে একটা সময় তিনি কান্নানের কাছে পৌঁছে যান। কান্নান তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে কুলদেবতা দাঁড়িয়ে আছে।
সেটা প্রমাণ করার জন্য কর্পস্বামী কান্নানকে হালকা করে নরকের একটা ফিল দেয়, যে জন্য কান্নান শেষমেশ বুঝতে পারে যে আসলে সে কার সামনে দাঁড়িয়ে আছে। কান্নানের কথা, আমি এমন কি করেছি, আপনি আমার কাছে কেন এসেছেন? তখন কান্নানকে জানায় যে আসলে আপনি ইন্দ্রানের কেসটির গরমিলের জন্যই আমি এখানে এসেছি। কান্নান তখন কর্পস্বামীর পায়ে ধরে বলে, আমাকে একটি সুযোগ দিন, আমি কালকের মধ্যেই সবটা ঠিক করে দেব। তখন কুলদেবতা জানায়, এত মাসে যেটা করতে পারিসনি সেটা একদিনে কিভাবে করবি? কান্নান বলে, আসলে আমি তো ইচ্ছা করে মাসের পর মাস ঘোরাচ্ছিলাম, কারণ তাদের ফিস দিয়েই আমাদের দামি দামি সব কিছু কিনতে পারি। এই ধরনের কেস সাধারণত একদিনেই সমাধান হয়ে যায়। আমরাই শুধুমাত্র তাদের থেকে টাকা নেওয়ার জন্য দিনের পর দিন ঘোরাতে থাকি। আসলে ইন্দ্রানের স্বর্ণের পরিমাণটা বেশি, সে কারণেই লোভে পড়েছি। কর্পস্বামী এতে দুর্নীতির কথা শুনে তাকে এক চড় মেরে ফেলে দেয়। কান্নানের কথা, শুধু আমাকেই মেরে কি লাভ? সারা সমাজই তো দুর্নীতিগ্রস্ত, পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত। আর গড যদি নিজেও চলে আসে, এই সিস্টেম চেঞ্জ করা কখনোই সম্ভব নয়। আর এও বলে, আপনি তো ন্যায়ের দেবতা, আপনি যদি আমাকে এভাবে মেরে ফেলেন তাহলে তো অন্যায় হবে। দেবতা হয়ে আপনি কিভাবে অন্যায় করবেন? কারণ কান্নানের কথা, সে একা নয়, কোর্টে যারা কাজ করে সবাই দুর্নীতিগ্রস্ত, পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত। তাকে একা শাস্তি দিয়ে কি লাভ? আর যদি আপনি এসব কিছু বন্ধ করতেই চান তাহলে কোর্টে আসুন, দেখুন সেখানে কি হচ্ছে। এমনকি কান্নান তাকে চ্যালেঞ্জ করে বসে, আপনি যদি পারেন তাহলে সততার সাথে ওই ব্যক্তির স্বর্ণ উদ্ধার করে দেখান, তারপর আমাকে যে পানিশমেন্ট দিবেন আমি মাথা পেতে নেব। তো এই কথার উপর ভিত্তি করে কর্পস্বামী কান্নানকে ছেড়ে দেয়। আমরা দেখতে পাই কান্নানের টিম ইন্দ্রানের কেসটি ফিরিয়ে দিয়েছে, মানে ইন্দ্রানরা এখন অন্য কোনো উকিল ধরে। কিন্তু বিনুর কথা কাকে বিশ্বাস করব? এখানে সবাই তো এরকম। আর সেখানেই একজন নতুন উকিলের এন্ট্রি হয়। তাদের বলে যে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আর আমরা দেখতে পাই এক অন্য কেউ নয়, স্বয়ং কর্পস্বামী। আর এখানে তার নাম সারভান। আর সারভানকে দেখা মাত্রই কান্নানও বুঝতে পারে যে সে কি করতে এসেছে, তাই তাকে তাদের সিস্টেমে ওয়েলকাম জানায়। সারভান মনে করেছিল সে এক চুটকিতে সব সলভ করে দেবে, কিন্তু কোর্টের মধ্যে প্রবেশ করে দেখে কোর্টের মধ্যে কি বিশৃঙ্খল অবস্থা, মানে সবার কাছে একটা মাছের বাজার হয়ে গেছে। এত লোকের ভিতরে যে পিটিশন ফাইল জমা দিবে সেটা পর্যন্ত জমা দিতে পারছিল না। তখনই সেলভি নামে এক নারীর সহায়তায় সে সেই ফাইলটি জমা দেয়। সেলভি এইভাবে তাকে হেল্প করায় সে ভেবেছে সে হয়তো একজন ভালো মানুষ, কিন্তু এরপর জাজ আসার পর যখন কোর্টের কার্যক্রম শুরু হয় তখনই জানা যায় শুধুমাত্র সারভান একাই নয়, আরও 3 জন মিলে এই পিটিশন ফাইল করেছে। তাদের মধ্যে সেলভি একজন, যাকে আমরা ভালো মহিলা বলে ভেবেছি, আসলে সেও দুর্নীতিগ্রস্ত সিস্টেমের একটা অংশ। অন্যদিকে আমরা নির্মলা নামে এক নারীকে দেখতে পাই, যে মূলত সাবেক মিনিস্টার বিকে পান্ডিয়ানের বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসল্টের কেস করেছিল। আর এই কেসটা কান্নান এতদিন হ্যান্ডেল করছিল, কিন্তু নির্মলা এখন বুঝতে পারছে কান্নান উল্টো পান্ডিয়ানের থেকে টাকা নিয়ে তাকে মাসের পর মাস ঘোরাচ্ছে। তাই নির্মলা এখন কেস ফাইলটি অন্য উকিলকে দিয়ে দিতে বলে। কিন্তু কান্নানের সহযোগী তেজা তাকে স্পষ্ট বলে দেয়, হয় আপনি কেসটি ছেড়ে দিন, না হয় আপনি কেসটি উইথড্র করে নিন। নির্মলা যে উকিলকে নিয়ে এসেছিল সে যখনই প্রতিবাদ করতে যাবে ঠিক তখনই তেজার লোকজন তার উপর হামলা করে তার গাড়ি পর্যন্ত ভেঙে ফেলে। এরপর কান্নান এসে নির্মলাকে বলে কান্নানের কথাতেই এই লয়ার এসেছিল, এমনকি নির্মলা না চাইলেও কান্নান ব্যতীত এই কোর্টে কেউই তার কেস লড়তে পারবে না। তাই নির্মলাকে বাধ্য হয়ে হেরে যাওয়ার সত্ত্বেও কান্নানের কাছেই কেসটি রাখতে হয়। প্রীতি সারভানকে এটাও বলে যে ওই 3 জন ব্যক্তি যে পিটিশন দাখিল করেছিল আপনি তাকে 500,000 করে দিলে তারা সেটা তুলে নেবে। পরে তাদের সাথে কথা বলে জানতে পারে আসলে ইন্দ্রানের স্বর্ণের পরিমাণটা অনেক বেশি থাকায় তারা লোভে পড়ে পিটিশন ফাইল করেছিল। আর সারভানের কথায় যেহেতু তারা রাজি হচ্ছিল না, তাই সারভান এক মুহূর্তে কোর্টের সব কিছু স্তব্ধ করে দেয়। এমনকি প্রীতিকেও তার ভীষণে তার আসল চেহারাটি দেখায়, যে সে আসলে কে।
কান্নান এসব উকি দিয়ে জানলা থেকে দেখছে। সারভান আসলে কার্পস্বামী। তখন সারভানের কথা মতো প্রীতি ওদের পিটিশন ফাইলগুলো ছিঁড়ে ফেলে, আর এরপরই স্বাভাবিকভাবে সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় কান্নান সার্ভারকে দেখে বলে, আপনার তো এরকম অ্যাগ্রিমেন্ট হয়নি, এখানে তো আপনার সততার সাথে সবকিছু কথার ছিল, তাহলে আপনি আপনার গডের পাওয়ার কেন ব্যবহার করেছেন? তাই কান্নান সার্ভারকে প্রমিস করায় যে কখনোই সে তার গডের পাওয়ার ইউজ করতে পারবে না, তাকে যা কিছু করতে হবে সততার মধ্যে থেকেই করতে হবে। এদিকে সিন চলে যায় সন্ধ্যায় একটি মেট্রো স্টেশনে। সেখানে প্রীতি কার্পস্বামীর কাছে অনুরোধ করে যে কোর্টের একদম বাজে অবস্থা। প্রীতি এমন একটা কোর্ট চায় যেখানে লিফট থাকবে, পুরো সিস্টেম থাকবে, মানে সুযোগ পেলে গডের থেকে যা কিছু আদায় করা যায় আর কি। এরপর সবাই মেট্রোতে ওঠে। ওখানে তেজা সারভানকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করছিল। প্রীতি তখন কল্পনা করে যে এর জন্য সারভান তাদেরকে পিটিয়ে কি অবস্থা করেছে, তবে বুঝতে পারে এরকম কিছুই হয়নি। সারভানরাও একটা সময় তেজারাও সারভানকে সেখানে রেখে চলে যায়। এরপর ছাদে বসে সবাই এই কেসের বিষয়ে যখন কথা বলছিল, তখন প্রীতি বিনুকে কিছু খেতে বললে বিনু বলে, না আমি এখন খাবো না। প্রীতি বলে, কোর্টের পাশে ভালো বিরিয়ানি পাওয়া যায়, তুমি বললে আমি অর্ডার করতে পারি। বিনু তখন বলে যে আমি বিরিয়ানি সম্পর্কে জানি, গত 4 মাসে আমি 2 লক্ষ টাকার বিরিয়ানির বিল দিয়েছি, তবে প্রত্যেকটা আপনাদের মতো লয়ারের জন্য। আমি আর আমার বাবা একটুও স্পর্শ করিনি। এমনকি বিনু এটাও জানায় যে একবার সব কিছু শেষ হয়ে গেলে আমি আর বাবা সেখানে গিয়ে বিরিয়ানি খাবো। প্রীতিও বিনুকে বলে, তুমি চিন্তা করো না, তোমরা যখন বিরিয়ানি খাবে আমি তখন তোমাদের দূর থেকে দেখব। কিন্তু বিনুরা তো কোর্টের উপর বিশ্বাস করতে পারছে না। প্রীতি তখন বিনুকে ভরসা দেয়, কারণ অন্য কেউ জানুক আর না জানুক প্রীতি তো জানে কার্পস্বামী তাদের সাথে আছে। তাই এখানে বিনুদের এটা কথাও জানতে পারি যে ওই দিন বিনু আর ইন্দ্রাণ যখন ওই ব্যক্তিদের আইডেন্টিফাই করতে গিয়েছিল, তখন ইন্দ্রাণ নিজেই তাদেরকে অনুরোধ করেছিল যে আমার মেয়েটা অসুস্থ, ওই স্বর্ণের উপর আমার মেয়ের জীবন নির্ভর করছে। ইন্দ্রাণের কান্না এবং আকুতি দেখে ওই দুজন চোর স্বীকার করে নিয়েছিল তারাই চুরি করেছে, এবং তারা স্বর্ণগুলো সব ফেরত দিয়ে দিয়েছিল। কিন্তু পুলিশ পরবর্তীতে সেখান থেকে কিছু স্বর্ণ লুকিয়ে রেখেছিল, আর এই স্বর্ণ তারা কোনোদিনই ফেরত দেবে না। আর এই জন্য বিনু এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ যেখানে গিয়েছে তারাই তাদের সাথে ধোঁকাবাজি করেছে। আর সে এটাও জানে যে সময় মতো স্বর্ণটা উদ্ধার করতে না পারলে হয়তো সে বাঁচবে না। তো পরবর্তী দিন শুনানির দিন সার্ভার কোর্টারকে পুরো সমস্যার কথা খুলে বলে। তো পরবর্তী দিন শুনানির সময় সারভান কোর্টকে পুরো সমস্যার কথা খুলে বলে যে 4 মাস যাবৎ তাকে এই কারণ দেখিয়ে সেই কারণ দেখিয়ে ঘোরানো হচ্ছে, সাথে কোর্টের গাফিলতি এবং সকল দুর্নীতির বিষয়টাও তুলে ধরে। কোর্টও বুঝতে পারে সারভান ইন্দ্রাণের সমস্যার কথাই নয়, তাদের গাফিলতির কথাও বোঝাচ্ছে। তবে জাজ উল্টো সারভানকে প্রশ্ন করে তাদের যে স্বর্ণ চুরি হয়েছে সেটা কি আসল স্বর্ণ ছিল, তারা কি বৈধ টাকা দিয়ে কিনেছিল, বা কতটুকুই তার প্রমাণ। এইও নয়, এমনকি জাজ সারভানকে এটাও বলে আপনার ক্লায়েন্টদের কোর্টে আনার আগে এটা দেখা উচিত তারা কি পরে কোর্টে যাচ্ছে। জজ সরাসরি বিনুকে তার পোশাকের বিষয়ে বলে যে বিনু কিভাবে স্লিভলেস ড্রেস পরে কোর্টে এসেছে, তার কথা কোর্টের একটা সম্মান আছে, এই সকল ড্রেস পরে কোর্টে আসা যাবে না। বিনু তখন বলে বসে, সবাই বলে যে এই কোর্টে সমস্যা আছে, আপনি সেদিকে ভ্রুক্ষেপ না করে আমার পোশাক নিয়ে পড়ে আছেন, যে এখন আমার পোশাকের সমস্যা আপনার দৃষ্টিভঙ্গি ভালো নয়। বিনু জাজকে এই কথা বলা মাত্রই জাজ বিনুর উপর উত্তেজিত হয়ে তাকে 1 দিনের কাস্টডিতে রেখে দেয়, যে জন্য তাকে সেলে থাকা অবস্থাতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর জানায় বিনুর লিভার 90% নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তেই তার অপারেশন করাতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইন্দ্রাণের টাকা ম্যানেজ করতে পারেনি, স্বর্ণ তো উদ্ধার করতে পারল না। ইন্দ্রাণ নিজের মতো করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে পারছে সবাইকে রিকোয়েস্ট করছে, কিন্তু কেউই তাকে টাকা দিতে রাজি হচ্ছে না, কারণ এত টাকা কে এত দ্রুত কিভাবে দিতে পারবে।
প্রীতি তখন সারভানকে নিয়ে জাজের বাড়িতে যায়, কারণ তারা যদি জাজকে কনভিন্স করতে পারে হয়তোবা বিনুর জীবনটা বাঁচানো যাবে। হাজারো অনুরোধ করার পর জাজ কোনো মতেই তাদের ঢোকার অনুমতি দিচ্ছিল না। তবে ব্যালকনিতে এসে কথা বললে প্রীতি অনেক করে তাকে বোঝানোর চেষ্টা করে। এমনকি এও জানায় তাদের কাছে ইন্দ্রানের কাস্টম ক্লিয়ারেন্স কপি আছে। তার মেয়েটা এখন হসপিটালে, ওকে বাঁচানোর জন্য স্বর্ণটা প্রয়োজন, তাই আপনি স্বর্ণটা দিয়ে দিন। তবে জাজ তাদের বাড়ি থেকে বের করে দেয়। প্রীতি এর জন্য সারভানকে বলেছিল, আপনি তো কার্পাস স্বামী, একজন গড, আপনি আপনার পাওয়ার কাজে লাগিয়ে কি কিছুই করতে পারবেন না? কিন্তু সে কিভাবে বলবে? সে কান্নানের কাছে ওয়াদা করেছে যে সে গড পাওয়ার কোনোভাবে ইউজ করবে না। পরবর্তী দিন কোর্টে সারভান জাজের সামনে সব ডকুমেন্ট সাবমিট করে যাতে ইন্দ্রাণী তার গোলটা রিলিজ করতে পারে। কিন্তু জাজ একটা বিষয় নোটিস করছে, সারভান কখনোই তাকে সম্মান দেখাচ্ছে না, যেমনটা ইওর অনার বা মাইলর্ড বলতে হয়। তাই তার কথা যদি সারভান জাজকে সম্মান দেখে কথা না বলে, তাহলে কোনোভাবেই তারা আজকে গোল রিলিজ করবে না। সারভান তখন বিনুর কথা চিন্তা করে শেষ পর্যন্ত জজকে সম্মান দেয়। আর এরপর কোর্টের নির্দেশে ইন্দ্রাণ তার স্বর্ণ ফিরে পায়। কিন্তু কোর্ট থেকে বের হওয়ার আগেই হসপিটাল থেকে খবর আসে বিনু আর বেঁচে নেই। যার জন্য এত কষ্ট করলো, যাকে বাঁচানোর জন্য এত চেষ্টা, সেই মেয়েই বেঁচে নেই। তাই ইন্দ্রাণ রাগে সেই স্বর্ণগুলো কান্নানের সহযোগীদের মুখের উপর ছুঁড়ে দেয়, বলে নাও, এগুলো নিয়ে তোমরা বিরিয়ানি খাও। আর সারভানকে বলে, আপনি কেন আমাকে স্বর্ণগুলো পাইয়ে দিলেন? এগুলো দিয়ে আমি কি করব? আমার মেয়েটাই তো বেঁচে নেই। কান্নানের কথা তার কোর্ট কখনোই তার বিরুদ্ধে যাবে না। কান্নান সাথে সারভানকে এটাও শুনিয়ে দেয় যে আপনি যেদিন আমাকে বলেছিলেন গড থিংস আমি বুঝবো না, এটা আমাদের কোর্ট থিংস, আপনি বুঝবেন না, আর আপনি আপনার চ্যালেঞ্জেও হেরে গেছেন। সিন চলে যায় রাতে। তখন কোর্ট কম্পাউন্ডারে সকলে বসেছিল। সেখানে নির্মলাকে দেখা যায় তেজার কাছে তার ফাইল নিতে এসেছে, কিন্তু তেজা এবারও সেই ফাইল দিবে না। সে এবারও সেই ফাইলটি নিজা বাকি যে সহযোগীরা ছিল তাদেরকে ইচ্ছা মতো পেটায়। তবে এটা গড ফর্মে নয়, হিউম্যান ফর্মে। আবারও ওই রাতে প্রীতি একটি স্বপ্ন দেখে, যেখানে সে কার্পাস স্বামীকে বলছিল এমন কিছু করুন যাতে কোর্টের মধ্যে কোনো লয়ার মিথ্যা বলতে না পারে, আর কোর্টের যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো যেন দ্রুত সলভ হয়ে যায়। আর এগুলো বলার সাথে কার্পাস স্বামী প্রীতিকে একটি কেস ফাইল দেয়। পরবর্তী দিন প্রীতি ঘুম থেকে উঠে দেখে ওই কেস ফাইলটি তার পাশে রয়েছে, মানে এগুলো সব কিছু সত্যি ছিল। আর এই কেস ফাইলটি মূলত নির্মলার কেস ফাইল। প্রীতি নির্মলার সাথে কথা বললে নির্মলা জানায় নির্মলা মূলত পিকে পান্ডিয়ানের সেক্রেটারি ছিল। ওই সময় থেকে তার মনে হচ্ছিল যে লোকটির হয়তো কোনো খারাপ উদ্দেশ্য আছে। সে বিভিন্ন সময় শরীরের বিভিন্ন অংশে হাতও দিত। আর সাহস করে যখন সে কেস ফাইল করেছে, তখন কান্নানের মতো দুর্নীতিগ্রস্ত লয়ার তার কাছ থেকে কেস নিয়ে উল্টো পিকে পান্ডিয়ানের থেকে ঘুষ নিয়ে তাকে কেস তুলতে বাধ্য করেছে। তবে এসব কিছু জানার পর প্রীতি কেন সাহস করে কেসটি নিল, নির্মলা এটা বুঝতে পারছে না। প্রীতি শুধু বলে ধরে নিন ঈশ্বরের ইচ্ছা। এরপর শুরু হয় পিকে পান্ডিয়ান এবং নির্মলার কেসের হিয়ারিং, যেখানে প্রীতি প্রথমে অভিযোগ করে পিকে পান্ডিয়ান তার ক্লায়েন্টকে সেক্সুয়ালভাবে অসল্ট করার চেষ্টা করছিল। কিন্তু কান্নানের কথায় এ সব কিছুই মিথ্যা অভিযোগ। সে শুধুমাত্র টাকার জন্যই এগুলো করছে। এমনকি কান্নান এটাও বলে পিকে পান্ডিয়ান একজন রোগী, সে কখনোই পারে না দোতলার ঘরে উঠতে, কিন্তু আমার ক্লায়েন্ট তো সিঁড়ি বেড়ে উঠতেই পারে না। আর দ্বিতীয়ত নির্মলার একটি কল রেকর্ড শোনা যায়, যেখানে নির্মলা পিকে পান্ডিয়ানকে ওই দিনের কথা বলছিল যে আপনার সাথে কাটানো সময়টা ভুলতে পারেনি। নির্মলা বারবার বলছিল যে ভয়েসটা যদিও তার, কিন্তু এ ধরনের কথা সে কখনোই বলেনি। মানে এরকম নির্মলার বিরুদ্ধে অভিযোগ করছে, মানে নির্মলা হয়তো এখন ফেঁসে যাবে। ঠিক তখনই একটা মিরাক্কেল হয়। কান্নান যতই চেষ্টা করুক না কেন সে কোনোভাবেই মিথ্যা বলতে পারছিল না, মানে তার মুখ দিয়ে সত্যি বের হয়ে যাচ্ছে। কান্নান যে পিকে পান্ডিয়ানের অর্থাইট্রিসের কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা, কারণ কান্নানের চেম্বার দোতলায়, পিকে পান্ডিয়ান দোতলায় হেঁটে ওঠে।
আর যদি আসে নির্মলার ভয়েস, কান্নান প্রমাণ দেখায় যে সে এআই প্রযুক্তি ব্যবহার করে সেটা তৈরি করেছিল। যাও বুঝতে পারছিল কান্নানের সাথে কিছু একটা হচ্ছে, এজন্য সে কোর্ট অ্যাডজার্ন করতে যাচ্ছিল, কিন্তু কান্নান বারবারই তাকে বাধা দেয়। কান্নান জানায় আপনাকে আজই ফয়সালা জানাতে হবে। এমনকি কান্নান একসময় কোর্টের মধ্যে জাজের কথাও বলে দেয় যে আপনি তো নিজেই ঘুষ নিচ্ছেন, যে জন্য কান্নানকে কোর্ট থেকে বের করে দেওয়া হয়। আর কান্নান যখনই কোর্টরুম থেকে বের হয় তখনই সে বুঝতে পারে এতক্ষণ তার সাথে কিছু হয়েছিল, মানে কোর্টের ভেতরে এক আর বাইরে এক। এমনকি শুধু সেই নয়, এই কোর্টে যত লয়ার কাজ করছে সবার সাথে একই ঘটনা ঘটছে। কেউই কোর্টের মধ্যে মিথ্যে বলতে পারেনি। মানে প্রীতি যেমনটা কার্পাস্বামীর কাছে বলেছিল, কোর্টের মধ্যে যেন কোনো লয়ার মিথ্যে বলতে না পারে, সেটাই হয়েছে। সবাই সত্যিটা বলে দেওয়ার কারণে এখন ক্লায়েন্টের সাথে লয়ারদের একটা ফাইট চলছে। এরপর সার্ভার নিজে কান্নানের সাথে দেখা করে কান্নানকে বুঝিয়ে দেয় যেমনটা সে বলেছিল যে কোর্ট থিং সে বুঝবে না, এটা গড থিং সে বুঝবে না। মানে এই সব কিছু সেই করেছে। এদিকে জাজের বিরুদ্ধেও ইনকোয়ারি হয়, সেও পড়ে এক মহাবিপদে। অন্যদিকে পান্ডিয়ানের সব কিছু প্রকাশ হওয়ায় পান্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট কান্নানকে বলে আপাতত 10-15 দিনের জন্য আপনি আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আপনার জন্য ভালো হবে, নয়তো আপনার সাথে কি করবে আমি নিজেও জানি না। এরপর থেকে এই শহরের মধ্যে একটি পরিবর্তন আসে। মানে লয়াররা শুধু কোর্ট চত্বরেই নয়, নিজের চেম্বারেও মিথ্যে বলতে পারছিল না। এমনকি যে চোর চুরি করতে গিয়েছে সে চুরি করা বাদ দিয়ে আলমারিতে কাপড় সাজিয়ে রাখছে। যে ব্যক্তি মানুষ খুন করত সে মানুষকে দাঁত কেটে খাওয়াচ্ছে। মোট কথা শহরে কোনো অপরাধী হচ্ছে না, কোনো কেস রেজিস্টার হচ্ছে না, কোনো রকম অন্যায় হচ্ছে না। সবকিছু সম্ভব হয়েছে শুধু কার্পাস্বামীর জন্য, কারণ সে যেহেতু এ জায়গার কুল দেবতা, তার যে রেঞ্জ আছে পুরো রেঞ্জের মধ্যে সে একটা সিস্টেমে নিয়ে এসেছে। তার কথা নতুন করে যদি কোনো কেস রেজিস্টার না হয় তাহলে পুরাতন যে কেসগুলো আছে সেটা একটার পর একটা সলভ হতে পারবে। কান্নানও পুরো বিষয়টা বুঝতে পারছে, তাই কোর্ট চত্বরে কার্পাস্বামীর যে মন্দিরটা আছে সেটা ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু তারা জানে না যে কুলদেবতা নিজেই সেই মন্দির রক্ষা করে। তাই যারা মন্দির ভাঙতে গিয়েছিল, কান্নান বুঝতে পেরেছে যদি সার্ভানকে হারাতে হয় তাহলে তাকে তার রেঞ্জের বাইরে এনে হারাতে হবে। তাই সে জর্জের সাথে এই বিষয়ে পরামর্শ করে, কিন্তু জর্জ তাকে সোজাসুজি না বলে দেয়। আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। কান্নান এখানে কোর্টরুম অন্যত্র শিফট করার কথা বললে জর্জ সেটাতেও কোনো রকম অনুমতি দেয় না। এরপরে সিন চলে যায় পরদিন সকালবেলা। কান্নানের যে সহযোগীরা ছিল তারা সবাই একে একে কোর্টে প্রবেশ করছে। এই কোর্টটি মূলত 150 বছরের পুরনো। জাজের যে চেম্বার ছিল সেখানের উপর থেকে দেওয়াল ধসে জাস্ট নিচে মাথা পড়ে গেছে। তবে এক্স্যাক্টলি জাজ কান্নানের প্রস্তাবে রাজি হচ্ছিল না বলে কান্নান জাজকে কাল ওখানেই মেরে ফেলেছিল, আর বডিটি সে এখানে রেখে দিয়েছে। তবে বোঝানোর চেষ্টা করছে যে জাজের মৃত্যু এখানেই হয়েছে, তাই এই জায়গায় কোর্টের কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। এজন্য শহরের যত লয়ার ছিল সবাইকে নিয়ে কান্নান প্রোটেস্ট শুরু করে। সে যত দ্রুত সম্ভব কোর্টের কার্যক্রম অন্যত্র শিফট করতে বলে, আর এ খবরটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যায়। সরকার আপাতত কোর্টটিকে শহরের বাইরে একটি আইটি পার্কে শিফট করার পরিকল্পনা করে। এরপর কোর্টের সব কিছু আইটি পার্কে ট্রান্সফার করানো হয়। তৃতীয় পরদিন সার্ভানের সাথে কথা বলেছে এখন তো সব কিছু শেষ হয়ে গেল। কান্নান কোর্ট স্থানান্তর করেছে, এখন সে নিজের মতো করে সব পরিচালনা করবে। এমনকি প্রীতি এটাও বলে সব কোর্টই তো তাহলে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জাজের মৃত্যুর পর নতুন একজন জাজ এসেছে। এমনকি বেবি কান্নান যেমন আগের জাজকে কিনে নিয়েছিল, এখনকার জাজকেও সে কিনে নিয়েছে। আর নির্মলার কেসের হিয়ারিংয়ের সময় ঠিক একই রকম রিটেন স্টেটমেন্টের মধ্যে ওই পৃষ্ঠা নাম্বারগুলো বলে দেয় যে ওগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন। কিন্তু এবার প্রীতিও ঠিক একই রকম রিটেন স্টেটমেন্ট দিয়েছে। সেখানে প্রীতি 6 নাম্বার পাতা দেখতে বলে তখনই জাজ ঘামতে শুরু করে, তার গলাটা শুকিয়ে যায়। যে জন্য সে নির্মলার কেসে বিকে পান্ডিয়ানকে অভিযুক্ত করে 3 বছরের কারাদণ্ড দেয়। তার সাথে নির্মলাকে ক্ষতিপূরণও দিতে নির্দেশ দেয়।
বেবি কান্নান দুর্নীতির জন্য মিথ্যার সাক্ষ্য প্রমাণ পেশ করার জন্য বার কাউন্সিল থেকে তার লাইসেন্স ক্যান্সেল করা হয়। মানে কান্নানের রাজত্ব শেষ। তবে কান্নান প্রীতির কাছে জানতে চায় তুমি কি করেছো। তখন প্রীতি তাকে বাইরে গিয়ে দেখতে বলে। কান্নান কোর্টের বাইরে এসে দেখে করপ্পাস্বামীর যে মন্দিরটা ছিল সেটা বর্তমানে কোর্টের সামনে স্থানান্তর করা হয়েছে, কারণ তার ভক্তরা তার মন্দিরটিকে সেখান থেকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। এবং তখন আমরা দেখতে পাই আসলে 6 নম্বর পাতায় কার্পাস্বামীর ওই অস্ত্রটি ছিল, আর তাতে লেখা ছিল কার্পাস্বামী সব দেখছে। এমনকি এই ভয়ে কান্নানের যে সহযোগীরা ছিল তারা এতদিন তার সাথে কাজ করত, তারা কান্নানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে। মানে কেউই বর্তমানে কান্নানের সাথে নেই। সার্ভার নিজেও জানে এখানে তার কোনো পাওয়ার নেই, কিন্তু মানুষের মধ্যে তার যে ভয় আছে, মন্দিরটি স্থানান্তর করার মাধ্যমে সেই ভয়টা নতুন করে জেগে উঠেছে। এখন থেকে সিন চলে যায় নতুন কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে কান্নান তার লোকজন নিয়ে এসে হাঙ্গামা সৃষ্টি করে। এমনকি কান্নান গান পয়েন্ট করে সবাইকে ভয় দেখায়। তবে সেখানে সেই মুহূর্তে গডের এন্ট্রি ঘটে, আর দেখতে পাই গড রূপে সে হচ্ছে দুরাই সিংহাম, মানে ওই কোল দেবতারই আর একটি ফর্ম। আর সিংহাম কি করতে পারে এটা আমরা ভালো করেই জানি। আর এখানে সবাই একসাথে সিংহামের হাতের ওই লকেটটি দেখে বুঝতে পারে যে আসলে ইনি কার্পাস্বামী। তাই সকলেই তখন জয়ধ্বনি দিতে শুরু করে। আর এখানেই মূলত কার্পাস্বামী তার আসল চেহারাটা তার ভক্তদের দেখায়, অর্থাৎ সরাসরি তার গড ফর্মের রূপটি এখানে সকলকে দেখায়। সিন চলে যায় পুরনো কোর্টের পাশে সেই বিরিয়ানির দোকানে। প্রীতি সেখানে বসে নাস্তা করছিল। হঠাৎ লক্ষ্য করে ইন্দ্রান তার মেয়ে বিনুকে নিয়ে সেখানে বিরিয়ানি খাচ্ছে। যেমনটা বিনু বলছিল যে সবটা শেষ হয়ে গেলে সে তার বাবার সাথে বিরিয়ানি খাবে। প্রীতি বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। তখনই একজন তার পাশে দাঁড়িয়ে থাকা দেখতে পারি, তার টি শার্টে লেখা জাস্ট গড থিং। প্রীতিও কথা দিয়েছিল সব কিছু শেষ হয়ে গেলে যখন তারা বিরিয়ানি খাবে সে তখন দূর থেকে বসে তাদের দেখবে, আর হয়ও ঠিক তেমনটাই। এরপর সিন চলে যায় বিধানসভায়, যেখানে আমরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে পাই। এ মূলত কান্নানের একটা ফর্ম। এখানে কোর্টের যে কেসগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যাবে এ সকল বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব দিলে সেখানে তার নিজের দলীয় এবং বিরোধী দলীয় যারা রয়েছে সবাই ভোট দেয়, কিন্তু একজন তার বিরোধিতা করে। আর সেই একজন কেউ নয় বরং কার্পাস্বামীর একটি ফর্ম। মানে শুধু কোর্ট নয়, পুরো রাজ্যকে ঠিক করার কাজে সে নেমে পড়েছে। আর এরই মধ্য দিয়ে গল্পটির সমাপ্তি ঘটে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খোদা হাফেজ।